আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর রফিক, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 12তম অধ্যায় সমতুল্য ভেক্টরের লেকচার 3 শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা লেকচার 1 আর লেকচার 2 অবশ্যই কমপ্লিট করে আসছি, তাই না? তো লেকচার 2 এর মাধ্যমে আমরা তোমাদের উদাহরণ 3 পর্যন্ত কিন্তু করে ফেলেছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 4। আমি এটা অবশ্যই আশা করব যে তোমরা আগের লেকচারগুলো দেখে আসছো, না হলে কিন্তু তোমাদের জন্য বুঝতে সমস্যা হবে। এইগুলা খুবই সহজ, খুবই ছোট এবং খুবই মজার আর সুন্দর কিছু প্রমাণ বা অঙ্ক। এগুলা করতে গেলে বেসিক্যালি তোমাদের ত্রিভুজ বিধি সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা লাগে। তো আমি প্রথম ক্লাসেই তোমাদের ত্রিভুজ বিধি শিখিয়ে ফেলেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমরা ত্রিভুজ বিধি দিয়ে অলরেডি প্রমাণ করা শুরু করেছি। তারপরও শুরু করার আগে একবার সংক্ষেপে একটু ত্রিভুজের যোগ বিধি যেটা সেটা একটু মনে করে দিয়ে একই সাথে বিয়োগ বিধিটাও মনে করে দেবো, কোনো সমস্যা নেই। তো ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর রাশি এদের যোগ বিয়োগ, যদিও ভেক্টর বিয়োগ বলতে কিছু নাই, যোগটাকেই বোঝায়। তো এটা সাধারণ নিয়মে হয় না, তাই না? কারণ এটার সাথে দিক সম্পর্কিত। ভেক্টরের যোগ হয় হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে। তো ভেক্টরের একাধিক ভেক্টর রাশির যোগফলে আমরা তখন এটাকে লব্ধি বলি। এখন এই লব্ধি বা একাধিক ভেক্টর যোগফল আসলে কিভাবে করতে পারি, এর জন্য আমরা দুইটা বিধি শিখে রাখছি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, আবার ভেক্টর বিয়োগের বিয়োগ বিধি। যদিও বহুভুজ বিধিও আমি তোমাদের সাথে আলোচনা করে আসছি। তো এই যোগ বিধিতে বলা হয় যে আমরা যদি যে কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নিই, যে কোনো দুইটা বাহু নিই, আর যদি দুইটা ভেক্টর রাশি প্রকাশ করি, যেমন এটা একটা ভেক্টর রাশি, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা একটা ভেক্টর রাশি, সাপোজ এটা হচ্ছে বি ভেক্টর। এই দুটাকে একই ক্রমে প্রকাশ করা হয়েছে। কিভাবে বুঝলাম একই ক্রমে? কারণ এই ভেক্টরটা যখন শেষ হচ্ছে, দ্বিতীয় ভেক্টরটা প্রথমটা শেষ হওয়ার পর থেকে শুরু হচ্ছে। এরকম ভাবে একটা শেষ হবে আর একটা শুরু হবে, একটা শেষ হবে আর একটা শুরু হবে। এদেরকে বলা হয় একই ক্রমে সূচিত হওয়া। এখন তৃতীয় বাহুটাও যদি আমি এভাবে দিয়ে দিই, তাহলে এটাও হয়ে যাবে একই ক্রম। তো এটা একই ক্রম না, বলা হয়ে থাকে যে বিপরীত ক্রমে যে থাকবে সে হবে একই ক্রম দুইটার লব্ধি। সাপোজ এটাকে আমি সি ভেক্টর বললাম, তা আমি চাইলে এটাকে সি ভেক্টর না বলে আমি এটাকে জাস্ট এ ভেক্টর প্লাস বি ভেক্টরও বলতে পারতাম। তার মানে ইনডিরেক্টলি বলতে চাচ্ছি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধিতে আমরা সবসময় খুঁজি যে কে বিপরীত ক্রমে আসছে, সে ওই একই ক্রমগুলোর যোগফল হবে, তাই না? ভেক্টর যোগফল, যেটাকে আমরা লব্ধি বলি। আচ্ছা, আর বিয়োগ বিধির ক্ষেত্রে জিনিসটা কিভাবে অ্যাপ্লাই হয়? বিয়োগ বিধির ক্ষেত্রে আমাদের যে কোনো একই পয়েন্ট থেকে দুইটা ভেক্টর কি হবে বলতো, সূচিত হবে। মানে দুইটা ভেক্টরের আদি পয়েন্ট, মানে আদি বিন্দু বা সূচন বিন্দু হবে একই। যেমন এখান থেকে এই ভেক্টরটা গেছে, এই ভেক্টরটা গেছে। সো সাপোজ তুমি নাম দিলা এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। এখন তোমার কাছে এই বাহুটার কাছে ফ্রিডম আছে যে তুমি যে কোনো একটা দিকেই দিক দিতে পারো। সাপোজ তুমি এদিকেও দিতে পারো, অথবা সাপোজ তুমি এদিকেও দিতে পারো। তো নিয়মটা হচ্ছে তুমি যেদিকে চুজ করবা, সাপোজ তুমি এদিকে চুজ করবা, এই ভেক্টরটা খেয়াল করে দেখো, তুমি এইদিকে ডাইরেকশন দিছো, তো ও এটা হচ্ছে এটার উপর মনে করতে পারো যে এটার ক্ষেত্রে যে এটা এখন কিভাবে লিখবা, ও কোথায় পড়লো এটা, তাই না? তাহলে যে বি ভেক্টর মাইনাস এই যে এই ভেক্টরটা দিয়ে দিবা। যদি তুমি এই দিকে ডাইরেকশন দিতা, তাহলে দেখো এই দিকে ডাইরেকশনে দেখো এটা কোনখানে, শেষ ভেক্টর কি এ ভেক্টর, তাহলে এ ভেক্টর মাইনাস, কারণ বিয়োগ বিধি পরে আরেকটা লিখে দিবা। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টরের যোগ বিধি, বিয়োগ বিধি। তো আমরা এখন দেখো উদাহরণ 4 তোমাদের শুরু করব। উদাহরণ 4 এ কি বলা আছে? উদাহরণ 4 এ বলা আছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো। সাধারণ কোনো নরমাল হ্যানত্যান হাবিজাবি না, ভেক্টর পদ্ধতিতে তোমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমাদের পরিমিতি চ্যাপ্টারটা কিন্তু আমি পড়ে আসছি, তাই না? তোমাদের পরিমিতি হচ্ছে জেনারেল ম্যাথের, ওইখানে কিন্তু আমরা এই কনসেপ্ট ধরে অনেক অঙ্ক করে আসি। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বাট আজকে এখন আমরা ভেক্টরের সাহায্যে এটা প্রুফ করে দেবো যে না, হ্যাঁ আসলেই কর্ণদ্বয় দুই ভাগ হয়ে যায়, যে বিন্দুতে ছেদ করে কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, তো ভেক্টর পদ্ধতিতে করব, কোনো সমস্যা নাই। তো আমরা যেহেতু সলিউশনটা শুরু করব, তাহলে তোমার অবশ্যই একটা কি লাগবে, সামান্তরিক লাগবে। তুমি একটা সামান্তরিক আঁকো, এই যে ধরো এইটা একটা সামান্তরিক। সামান্তরিক আমরা কাকে বলি? যার বিপরীত বাহুগুলো সমান। হ্যাঁ, একটা চতুর্ভুজ এটা, যার বিপরীত বাহুগুলো সমান, কর্ণদ্বয় অসমান, তাই না? কর্ণদ্বয় অসমান। যেমন এই বাহু আর এই বাহুটা সমান, আর এই বাহু আর এই বাহুটা সমান, কারণ বিপরীত বাহু। তার কর্ণ যদি আমি সিলেক্ট করে দেখাই,
কর্ণ হচ্ছে কোনটা বলতো? এইটা একটা কর্ণ। আচ্ছা এটা নেওয়া যাবে না, এইটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ, ঠিক আছে? এই হচ্ছে কর্ণটাই কি হবে বলতো, যদি ওইটা একটু বেশি চলে গেছে এটা বাদ দাও। এই হচ্ছে দুইটা কর্ণ। এখন ওরা যদি সাপোজ কোন একটা পয়েন্টে কি করে বলতো, ছেদ করে। আমি যে দেখালাম যে এই পয়েন্টে ছেদ করছে। আর এমনিতে সামান্তরিক একটা নাম দিই, এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি, এই হচ্ছে আমাদের সামান্তরিক, যার কর্ণ হচ্ছে একটা এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ, এভাবে আমরা বলতে পারি। এসি কর্ণ আর বিডি কর্ণ আমরা এভাবে বলতে পারি। এখন আমাকে দেখাইতে হবে যে ওরা যে বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ এটা হচ্ছে ও, তাহলে আমাকে দেখাতে হবে যে এই যে এও আর ও সিটা সেম, এই যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে দেখো এই যে এইটা আর এইটা কি হবে, সেম হবে, ঠিক আছে? আবার এই ডিও এই দৈর্ঘ্যটা আর ওবি এই দৈর্ঘ্যটা কি হবে বলতো, সেম হবে। এটা আমাকে দেখাইতে হবে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে। ওকে, এটা আমরা বলি যে ধরি এবিসিডি, যে ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, একটা কি বলতো সামান্তরিক, ঠিক আছে? যার কর্ণদ্বয়, একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি। ওকে, এরা মানে এই কর্ণদ্বয় এরা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে কি করে, ছেদ করে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখন আমরা একটু এই দুইটা কর্ণ দেওয়া আছে, এদেরকে একটু ভেক্টর প্রকাশ করি, এদের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করি। সাপোজ হচ্ছে আমি চিন্তা করলাম যে আচ্ছা ও বিন্দুতে তো ছেদ করছে, তাই না? ও বিন্দুতে ছেদ করছে, তাহলে আমি একটু জিনিসটা এভাবে চিন্তা করি যে আমার কাছে এ ও একটা ভেক্টর আছে আর ও সি একটা ভেক্টর আছে। সাপোজ আমি এটার নাম দিলাম এ ভেক্টর আর এটার নাম দিলাম বি ভেক্টর। কোনটা? এ ও, এটা হচ্ছে একটা ভেক্টর, মানে এ থেকে ও এর দিকে একটা ভেক্টর দিচ্ছি এ ভেক্টর, ঠিক আছে? এখানে এগুলো বলে দিচ্ছি যে এখানে যে এ ও যে ভেক্টরটা, এই এ ও ভেক্টরটাকে আমরা যে এই ভেক্টরের সাথে প্রকাশ করলাম, এই প্রতীক দিয়ে প্রকাশ করতে তোমাদের মনে আছে আই হোপ। আর ও সি আর একটা ভেক্টর চিন্তা করলাম, ঠিক আছে? এটা চিন্তা করলাম হচ্ছে বি ভেক্টর। আবার আরেকটা কোনো যে বিডি, হ্যাঁ আমি বি থেকে ডি ভেক্টর ডাইরেকশন চিন্তা করি, তো বি থেকে ডি, তাহলে আমি এটা অর্ধেক অর্ধেক, মানে এটার একটা অর্ধেকটা এখনই বলা যাবে না, আমাদের তো প্রমাণই করতে হবে অর্ধেক সমদ্বিখণ্ডিত হচ্ছে, অর্ধেক কথাটা বলা যাবে না। তো চিন্তা করি যে বি থেকে ও পর্যন্ত একটা পার্ট আর ও থেকে ডি পর্যন্ত একটা পার্ট, সাপোজ এটার নাম দিলাম সি ভেক্টর আর এটার নাম দিলাম ডি ভেক্টর, ঠিক আছে? তো বি ও এটা হচ্ছে আমার সি ভেক্টর আর হচ্ছে ওডি এটা হচ্ছে ডি ভেক্টর, ঠিক আছে? আমরা এটা ভেক্টর প্রকাশ করলাম। এখন ভেক্টর যেহেতু প্রকাশ করলাম, আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে ভেক্টর দ্বয় পরস্পর সমকোণে না, পরস্পর সমদ্বিখণ্ডিত হয়। তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে যে সমদ্বিখণ্ডিত হয় মানে এইটা আর এটা সেম, অর্থাৎ মানটা সমদ্বিখণ্ডিত হয় মানে মানটা সেম। বাট আমি তো একটা দেখো এ দিয়ে একটা ভেক্টর প্রকাশ করছি, এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এতটুকু মানকে আমি ভেক্টর ফরম্যাটে এভাবে লিখতে পারি যে এ ভেক্টর ইকুয়ালস টু আসতে হবে কি বি ভেক্টর। হ্যাঁ, আমার দেওয়া ভেক্টর অনুসারে এটা বি ভেক্টর হয়েছে। তুমি চাইলে এটা এ এটা বি এটা সি এরকম র্যান্ডমলি দিতে পারতা, কোনো সমস্যা নেই। এইটা এবং এতটুকু আর এতটুকু সেম, তো এতটুকুকে আমরা প্রকাশ করতেছি সি ভেক্টর, তো এটার মান হবে কি সি এর মডুলাস, সি ভেক্টরের মডুলাস, এই যে সি ভেক্টরের এটা মডুলাস ইকুয়াল টু আসবে হচ্ছে এই যে এই ভেক্টরটার মান, অর্থাৎ এই যে ডি ভেক্টরের, এইটা হচ্ছে প্রমাণ করতে হবে, ঠিক আছে? দেখো সিম্পল, আমি একটা সামান্তরিক নিলাম, সামান্তরিকের দুটো কর্ণকে মেনশন করলাম। এখন এই কর্ণ দিয়ে আমি ভেক্টর প্রকাশ করলাম যে আচ্ছা এইদিকে একটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর। তো এটাকে আমরা যে এখানে চিন্তা করতেছি এটা একটা ভাগ এটা একটা ভাগ, এইদিকে একটা ভেক্টরকে এ ভেক্টর, এতটুকুকে বি ভেক্টর, এইদিকের পুরো ভেক্টরটাকে এটাকে সাপোজ ধরবো সি ভেক্টর আর বাকিটাকে ধরবো ডি ভেক্টর। ওকে, আচ্ছা এটা গেল। এখন দেখো আমরা কি করতে পারি। এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তোমাদের মাত্র যেটা মনে করালাম এটা মনে আছে কিনা,
যে ভেক্টর যোগের ত্রিভুজবিধি, যে আমরা যখনই দেখবো একই ক্রমে দুটো আছে, সামহাও ত্রিভুজ যদি বানাইতে পারি, যে বিপরীত ক্রমে যে থাকবে সে একই ক্রম দুইটার লব্ধি, ভেক্টরের যোগফল। তো এখানে খেয়াল করে দেখো, তুমি যদি এই পার্টটা নিয়ে আলোচনা করো, এই পার্ট যে কোনো পার্ট নিয়ে আলোচনা করা যায়, বাট দেখো আমি যদি এই পার্টটা নিয়ে আলোচনা করি এ ও ডি, তাহলে দেখো এইটা আর এইটা, এই দুটো কি একই ক্রমে না? তার মানে ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও এ ডি দিকে খেয়াল করো, এইটা আর এইটা কি একই ক্রমে, কারণ এই ভেক্টরটা শেষ হয়েছে, এই ভেক্টরটা শুরু হয়েছে। তাহলে এখন আমি কি বলবো, এভাবে দিলে কি ভেক্টরের লব্ধি পাবো না, কারণ তাহলে তিনটাই একই ক্রম হয়ে যাবে। আমি অবশ্যই তাহলে চিন্তা করবো হচ্ছে একটু এভাবে, যে এডি ভেক্টর, তাহলে এই এডি ভেক্টর কি লেখা যাবে, এই দুটা একই ক্রমের লব্ধির, মানে এই দুটা ভেক্টর যোগফল। তো এই কথাটাই তাহলে আমরা এভাবে লিখবো, যে ত্রিভুজ ও এ ডি হতে, ত্রিভুজ ও এ ডি হতে আমি আরো স্পেসিফিক ভাবে বলবো যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে বলো কি লেখা যাবে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে লেখা যাবে, যে এখন ডাইরেকশন দিয়ে দাও, এই ডি ভেক্টর আমি লিখবো কি, এই যে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর, এ ভেক্টর প্লাস ডি ভেক্টর। এই পাশে যে ত্রিভুজটা আছে আরেকটা দেখো, এখানেও সেম, দেখো এই যে দেখো ও বি সি, এই ত্রিভুজটাতে খেয়াল করো যে এইটা আর এটা একই ক্রমে, কারণ এই ভেক্টর যে শেষ আর একটা ভেক্টর শুরু হয়েছে। এখন এই যে এখানে কোনো ডাইরেকশন নাই, আমি যদি এই ডাইরেকশন এদিকে দিয়ে দিই তাহলে তিনটা একই ক্রম হয়ে যাবে। আবার আমার কিন্তু এটা মনে পড়ে কিনা দেখো তো, একটা ত্রিভুজের তিনটা বাহু দিয়ে যদি একই ক্রমে তিনটা ভেক্টরের মান ও দিক সূচিত হয়, তাহলে লব্ধি কত হয়? 0। মনে পড়ে কিনা? তো একই ক্রমে নেওয়া যাবে না, বিপরীত ক্রমে নেবো, অর্থাৎ বিসি নেবো। ওকে, তো ও বিসি, ঠিক আছে, ত্রিভুজ ও বি সি হতে ভেক্টর, একবার একটু ক্যামেরাটা চেক দিই, হ্যাঁ ওকে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে বলো এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো যে বিসি ভেক্টর, এই বি থেকে সি ভেক্টর, এটা কি হবে বলতো, এটা একই ক্রম, এটা একই ক্রম, আর এটা বিপরীত ক্রম, তাহলে কি হবে, বিপরীত ক্রম কি হবে, একই ক্রমগুলো ভেক্টর যোগফল। তো আমি আগে পরে সমস্যা নেই, বি ভেক্টর প্লাস সি ভেক্টর লেখা যায়, তাই না, জাস্ট যোগফল, কারণ যোগফল আমরা তো জানি যে বিনিময় বিধি, মানে তুমি সি ভেক্টর প্লাস বি ভেক্টর লিখলে যেই কথা, বি ভেক্টর প্লাস সি ভেক্টর লিখলে একই কথা। আচ্ছা ওকে, তাহলে দেখো আমি আপাতত কি লিখলাম, আমি লিখলাম যে এডি ভেক্টর আর বিসি ভেক্টর। এখন একটু সামান্তরিকের সংজ্ঞাটাতে আবার ব্যাক করো, সামান্তরিকের সংজ্ঞা, সামান্তরিক বলতে আমরা এক্স্যাক্টলি কি জানি, সংজ্ঞা কিন্তু আমি শুরুতে বলছিলাম, কারণ দরকার ছিল। সামান্তরিকের সংজ্ঞাতে আমরা জানি যে সামান্তরিক হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলা সমান আর কর্ণগুলা অসমান, কর্ণ অসমান, এই জন্য আমি কোথাও এসি আর বিডি কর্ণ সেম লিখি নাই বা লিখবো না, বাট বিপরীত বাহুগুলা সমান, অর্থাৎ এই যে এই বাহু আর এই বাহুটা সমান, আর এই বাহু সমান। আমি দেখো টেকনিক্যালি এডি বাহু নিয়ে যখন কাজ করছি, এডি আমি কিন্তু বিসি নিয়ে কাজ করছি, দেখো তোমার কাছে এডি ডাটা বি, হ্যাঁ ঠিক আছে, এডি ডাটা বিসি ডাটা, এই দুটা বিপরীত বাহু নিয়ে কাজ করছি। তো সামান্তরিকের সংজ্ঞা অনুসারে বিপরীত বাহুগুলা কি হয়, সমান, তার মানে এইটার যে দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান। এখন দুইটা ভেক্টর কখন সমান হয়, দুইটা ভেক্টর রাশি কখন সমান হয়, ভেক্টর রাশি তো দুইটা মূল বৈশিষ্ট্য, মান আর দিক, যখন দুইটা ভেক্টর রাশির মান সমান হয় আর দিকও সমান একই হয়। খেয়াল করে দেখো যে এডি ভেক্টরটা ওই দিকে নির্দেশ করতেছে আর বিসি ভেক্টরটা ওই দিকে নির্দেশ করতেছে, এরা তো সমান্তরাল ধারক রেখা, যদি এটা একটা ভেক্টরের ধারক রেখা হয়, এটা একটা ধারক রেখা হয়, এই ধারক রেখা দুটো সমান্তরাল, ও যেদিকে ডাইরেকশন দেখাচ্ছে ও সেদিকে ডাইরেকশন দেখাচ্ছে, তাহলে আমি ডেফিনেটলি শিওর যে এই এডি ভেক্টরটা, হ্যাঁ, আর বিসি ভেক্টরটা সমান হইতে বাধ্য, সমান হইতে বাধ্য, কারণ এডির মান বিসির মান সেম, কেন, কারণ ভেক্টরের সামান্তরিকের বিপরীত বাহু সমান, আর এসি এডি যেদিকে বিসিও একই দিকে, ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি। তো তুমি এই কথাটা লিখলে রেফারেন্স দিতে পারো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল হয়, সমান্তরাল, তাই না। আবার আমরা জানি ভেক্টর সমান হওয়ার ক্ষেত্রে ধারক রেখা একই অথবা সমান্তরাল দিতে হয়, ধারক রেখা যেহেতু সমান্তরাল আর দিক তো একই দিকে দেখা দিচ্ছে, সমান্তরাল আর দিক একই দিকে, তাহলে অবশ্যই দুইটা ভেক্টর সমান, যে সামান্তরিকের
বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই যে সমান কথাটা দিয়ে আমি বুঝতে পারছি এর মান সেম, আর বাহুগুলো সমান্তরাল মানে ধারক রেখা সমান্তরাল আর একই দিক হলেই তো আমরা ভেক্টরকে সেম লিখে দিই। তো এই ভেক্টর আর এই ভেক্টরটা সেম ভেক্টর। এখন এটি ভেক্টর বলতে আমি এক্স্যাক্টলি পাচ্ছিলাম হচ্ছে স্মল a ভেক্টর আর t ভেক্টর প্লাস এটা পাচ্ছিলাম হচ্ছে b ভেক্টর প্লাস c ভেক্টর, তাই না? আমাদের মেইনলি কাজ করতে হবে কি জানো, যে এই a আর b নিয়ে আসবো আমরা। এই যে তোমার এসিটা কি ছিল, পুরো ভেক্টরটা আমরা কিন্তু ওই এসি কে দুইটা ভাগ করে দিয়েছি, a ভেক্টর b ভেক্টর, আর পুরো বিডিটাকে আমরা এই সি আর ডি তে ভাগ করে দিছি। তো এ আর প্রথমটা দেখো, যে প্রথম কোণের দিকে তাকাও, এই কোণটা আছে তোমার এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, ও এ আর বি, তাই না? এ আর বি। তো এখানে দেখো এ, ওই যে বি এখানে না, একটু পাশে নিয়ে আসো, হিসাব করে বলতেছি, এটা এই পাশে আসলে মাইনাস বি ভেক্টর হবে। ওকে, আরটা হচ্ছে কি সি আর ডি, এরা একই ধারক রেখায়, হ্যাঁ এই দুইটা ভেক্টর একই ধারক রেখায়। ওকে, তো সি আর ডিটা এই পাশে গেলে মাইনাস ডি হবে। তো এটা যে আমি ডান বাম করে লিখছি, যে এই পাশে আসলে বিয়োগ, ওইটা ওই পাশে গেলে বিয়োগ, এই কথাটা এইভাবে আর কি এখানে লিখবা না, এখানে এভাবে রিপ্রেজেন্ট করবা। দেখো তোমাদের মনে পড়ে কিনা, যে সাপোজ তোমার কাছে যদি একটা এ ভেক্টর আছে, হ্যাঁ, আর এদিকে ধরো হচ্ছে বি ভেক্টর আছে, কথার কথা এখানে আছে হচ্ছে ধরো ই ভেক্টর, হ্যাঁ, আর এখানে আছে বি ভেক্টর। পরে আমরা কি করতাম, যে বি আর বি যে বাদ দিতাম যে বর্জন বিধি অনুসারে। তো এটার নিয়মটা হচ্ছে কি, এক্স্যাক্টলি নিয়মটা হচ্ছে কি, যে আমরা তাহলে হচ্ছে এখানে এই যে জিনিসটা এরকম না যে বি ভেক্টর এখানে এনে বিয়োগ, হ্যাঁ ওইটা হচ্ছে হিসাবটা, বাট নিয়মটা হচ্ছে এখানে প্লাস বি, তাহলে এখানে আমি মাইনাস বি ভেক্টর আনবো, তাও এভাবে আনা হয় যে প্লাস মাইনাস বি ভেক্টর। তো এই ভেক্টর, এই যে বি ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এখন এদেরটা হিসেবে আসবে শূন্য ভেক্টর, এদের হিসেবে আসবে শূন্য ভেক্টর, পরে শূন্য ভেক্টর লেখা হয় না, তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু ই ভেক্টর। বুঝা গেছে? তো এটাই, যখনই তুমি যেটাকে দেখো, আমি এখান থেকে কি এটা বিয়োগ করেই তো লিখছি, তো ভেক্টরে তুমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবা যে ওর বিপরীত ভেক্টর যোগ করবা, ওর বিপরীত ভেক্টর যোগ করবা দুই পাশেই। এখানে আমি সেম কাজ করব, এখানে আমি ওই যে বি কে এই পাশে নিয়ে আসছি আর ডি কে এই পাশে নিয়ে গেছি, তাহলে আমি এই কথাটা লিখবো, দুইটা কাজ করছি, তাহলে আমি এখানে লিখবো যে উভয় পাশে এখানে কি যে মাইনাস বি আসছে না, আমি এই কথাটা লিখবো যে মাইনাস বি ভেক্টর, ও আর ডি পাশে গেছে মানে মাইনাস ডি হইছে, মাইনাস ডি ভেক্টর যোগ করে। এখন এই লাইনে দেখো, আমি যদি এই পাশে আসলেই মাইনাস বি দুই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে বলতো, এইখানে মাইনাস বি আসবে, আর ওই মাইনাস বি প্লাস বি মিলে এইখান থেকে জিরো। আবার মাইনাস ডি ভেক্টর যদি নিয়ে আসি এই পাশে, তো প্লাস ডি মাইনাস ডি মিলে এখানে জিরো, আর এখানে হবে যে মাইনাস ডি। বুঝছো এই কাজটা? আর কি এইভাবে লেখাটা বেটার। এখন এইটা তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। আচ্ছা, তোমাদেরকে এখন একটু কনফিউশন দূর করার জন্য আরেকটা জিনিস লিখি। বলো এখানে কয়টা ভেক্টর রাশি আছে? এই যে এই জিনিসটা, এখানে কয়টা ভেক্টর রাশি? অথবা তোমার কাছে যদি আমি এভাবে জিজ্ঞাসা করি, এটা তো এটা ভেক্টর, তোমরা অনেকেই জিনিসটা এভাবে বলতে পারো, ভাইয়া এখানে তো দুইটা ভেক্টর রাশি আছে। অনেকেই ছোট ছোট মিসগুলো করে ফেলো। জিনিসটা এমন না, এটা লব্ধি, এই দুইটা মিলে কি লব্ধি, আর লব্ধি নিজে একটা ভেক্টর রাশি। লব্ধি নিজে কি হয়, একটা ভেক্টর রাশি। এটা তো মানে তুমি চাইলে এই যে লব্ধিকে লিখতে পারো না, যে লব্ধি ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টর, এই যে এটা জাস্ট সিম্পল একটা ভেক্টর। ঠিক একইভাবে বিয়োগ কিন্তু আসলে কিভাবে হয়, বিয়োগ মানে ভেক্টরের যোগ ফর্ম এটা হয় সবকিছু। তো এটা মিলে এটা আসলে লব্ধি, ঠিক আছে? আর লব্ধি নিজে কি হয়, একটা ইন্ডিভিজুয়াল ভেক্টর রাশি। ওকে, এখন তোমাকে একটা সিম্পল কোশ্চেন করি, যে সাপোজ পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর, মানে এটা একটা ইন্ডিভিজুয়াল ভেক্টর রাশি, এটা একটা ইন্ডিভিজুয়াল ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশিকে সমান লেখা যায় কখন, তুমি যখন কনফিডেন্টলি জানো যে পি এর মান আর কিউ এর মান সেম। মান কি যে ভেক্টর ছাড়া লেখা যায়, অথবা এই যে এভাবে লেখা যায়।
এটা মান সেম এবং ধারক রেখা কি হবে, একই বা সমান্তরাল। এখানেই শেষ হয় না, দিক কি হইতে হবে বলতো, দিক হইতে হবে একই, কারণ ধারক রেখা একই আর সমান্তরাল হয়ে দিক যদি উল্টা হয়ে যায় তাহলে আবার এটা হবে না, তাই না? এই যে এটা হবে না, বিপরীত ভেক্টর হয়ে যায়। বাট এই যে জিনিসটা যে পি ভেক্টর কিউ ভেক্টর, এইটা তখনই তুমি শর্তে লিখতে পারো। এখানে আরেকটা জিনিস কি হয় জানো, এই দুটা এদের মান কি হইতে জানো, অশূন্য হইতে হয়। অশূন্য মানে শূন্য ব্যতীত যে কোনো হইতে পারে, হয়তো দুইটা মানে 2 2 আর ডাইরেকশন একই, তাহলে এই দুইটা ভেক্টর সেম। হয়তোবা দুইটা ভেক্টরই 5 5, অথবা ডাইরেকশন 5 5 এবং ডাইরেকশন একই, তাহলে এই দুইটা ভেক্টর সেম। এরকম শূন্য ব্যতীত যে কোনো মানের জন্য এই সত্যটা অ্যাপ্রোপ্রিয়েট হইলে আমরা এই দুইটা ভেক্টরকে কি লিখতে পারি বলতো, সমান লিখতে পারি। বুঝছো? আচ্ছা, এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম হচ্ছে, আমার কাছে দেখো এই যে এইটা যে আসছে, এইটাকে একটা ভেক্টর চিন্তা করবা। হ্যাঁ, এই পুরাটা একটা ভেক্টর রাশি চিন্তা করবা না, এটা ভেক্টরই, তোমার চিন্তা করে নিতে হবে না, তোমাকেও চিন্তা করতে হবে না, এটা অবশ্যই ইন্ডিভিজুয়ালি একটা ভেক্টর। ঠিক একইভাবে এটাও একটা ভেক্টর। তো দুইটা ভেক্টরকে তুমি সমান বলতেছো, দুইটা ভেক্টরকে সমান লিখতেছো, তাই না? কি কি ভেক্টর? একটা এ ভেক্টর, বি ভেক্টর, আর একটা হচ্ছে সি, এটা সি এর নিচে ভেক্টর চিহ্ন ছিল, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। হ্যাঁ, রাশিদ্বয় মানে ভেক্টর রাশিদ্বয়। এই দুইটা ভেক্টর রাশিদ্বয়কে তুমি কি বলতেছো, সেম বলতেছো। এখন দুইটা ভেক্টর রাশি সেম হবে যখন এদের মান অশূন্য। হ্যাঁ, ভেক্টর রাশিদ্বয় সমান হবে যখন এরা অশূন্য, শূন্য না, এদের মান শূন্য না। হ্যাঁ, অশূন্য হয়ে মান সমান হবে, যেমন 2 2 5 5 10 10। অশূন্য ছাড়া, শূন্য ছাড়া যে কোনো মান সমান হবে। হ্যাঁ, অশূন্য মান এরা কি হবে বলতো, এদের মান অশূন্য এবং ধারক রেখা, এদের যে ইন্ডিভিজুয়ালি যে ধারক রেখা আছে, এই ধারক রেখাটা কি হবে বলতো, ধারক রেখা হয় হচ্ছে একই এবং একই অথবা সমান্তরাল। তাই না? এখন তোমরা কি আমাকে বলতে পারো a মাইনাস বি ভেক্টর, ধরে নাও এদের মান মানে আমরা তো সমান মানে সেম সেম প্রমাণ করার ইন্টেনশনে আছে যে এটা সেম। ধরে নাও একটা ভেক্টরটা হচ্ছে এইদিকে a ভেক্টর, এই যে এইদিকে a ভেক্টর, আর বি ভেক্টরটা মাইনাস বি ভেক্টর না, আমরা তো মাইনাস বি ভেক্টর নিয়ে আসছি, তাই না? ধরো এটা হচ্ছে a ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, ধরো মাইনাস বি ভেক্টর মানে দিকটা উল্টায় যাবে। তো ধারক রেখা এখানে যদিও একই, আমি একটু উঠাই পাশে সমান্তরালে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এই দুটো হিসাব, ধরো এটা বড় এটা ছোট, সাপোজ এক্সাম্পল হিসেবে বলতেছি, এটা বড় এটা ছোট, এদের বিয়োগফলটা ধারক রেখা কিন্তু আর চেঞ্জ হবে না, ধারক রেখাটা কিন্তু এই বরাবরই থাকবে। মানে এ আর বি যেই সমান্তরাল অথবা একই হলে, হ্যাঁ, ধারক রেখাটা ওই সমান্তরালেই হবে। তার মানে এ আর বি ওরা যেই ধারক রেখাটাতে আসছে, এ আর বি এর বিয়োগ হয়েও ধারক রেখাটা এই বরাবরই থাকবে। আবার এই সি আর ডি এর যে ধারক রেখাটা, সি আর ডি এর বিয়োগ হয়ে যে ধারক রেখাটা, তাহলে এটা এ বরাবর থাকবে। তার মানে দেখো এ মাইনাস বি, এই যে এই কথাটা, ওর যে ধারক রেখাটা সেটা এই যে এরকম, আবার সি মাইনাস ডি যে ধারক রেখাটা সেটা হচ্ছে এরকম। তো তুমি একটা ধারক রেখা দেখতেছো এরকম, আর একটা ধারক রেখা এরকম দেখতেছো, তার মানে কি এরা কি কখনো সমান্তরাল? একটা কোনোভাবে সমান্তরাল বলতো? এরা কিন্তু কোনোভাবেই সমান্তরাল না। এখন দেখো যে আমরা দেখতে পারি যে সামান্তরিকে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর দ্বয়ের ধারক রেখা অসমান্তরাল হবে। হ্যাঁ, ওর ধারক রেখাটা কি হবে, কখনোই সমান্তরাল এখানে হবে না, এটা কি হবে, অসমান্তরাল। বাট তারপরেও তুমি বলতেছো হচ্ছে এই দুইটা ভেক্টর, হ্যাঁ, এই যে ভেক্টর আর এই ভেক্টরটা সেম,
হিসাব করে আমাদের এটাই আসতেছিল, তাই না? যোগবিধি তো আর ভুল হইতে পারে না, এটা সেম আসতেছে। যেহেতু এটা অসমান্তরাল আর ভেক্টর দুটা সেম আসতেছে, তার মানে অ্যাটলিস্ট এটা অশূন্য না, কারণ অশূন্য আর ধারক রেখাটা কি হবে? সমান্তরাল। বাট যদি তুমি বলো যে না ভেক্টর সমান, ভেক্টর কি বলতে চাচ্ছ? সমান, কিন্তু ধারক রেখা আবার অসমান্তরাল, তাহলে কি হইতে হবে জানো? তাহলে কি হইতে হবে? তাহলে হইতে হবে অর্থাৎ এই যে a মাইনাস বি যে ভেক্টরটা, এরা অশূন্য হইতে পারে না, এটা ডেফিনেটলি শূন্য ভেক্টর হবে। এটা একটা শূন্য ভেক্টর আর এটা একটা শূন্য ভেক্টর হবে, ঠিক আছে? আর শূন্য ভেক্টরের তো দিক নিয়ে দেখো, সব অসমান্তরাল মানে কি দিক তো জীবনে মিলবে না। শূন্য ভেক্টরই এমন একটা ভেক্টর যার আসলে দিক অনির্ণেয়, তাই না? দিকটা তো বের করা যায় না, তখন আসলে আমরা দিকটা নিয়ে প্যারা খাচ্ছি না। ওকে, তাহলে এরা ইন্ডিভিজুয়ালি শূন্য ভেক্টর। তাহলে এই দুটা ভেক্টর শূন্য ভেক্টর হলেই শূন্য ভেক্টর ইকুয়াল টু শূন্য ভেক্টর লেখা যায়। কেন লেখা যায় আমি আবার বলি, এখানে কিন্তু সিম্পল একটা কথা, আমি কিন্তু ঠাস করবো তখন এটা জিরো এটা জিরো না, একটু বোঝার চেষ্টা করো যে এই দুটা ভেক্টরকে আমরা সমান বলতেছি। এখন দুটা ভেক্টর সমান হয় কখন? যখন তারা অশূন্য হয়ে মান সমান হয়, অশূন্য হয়ে মান সমান হয় আর তাদের ধারক রেখা হয় একই অথবা সমান্তরাল। বাট সামান্তরিকের কর্ণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কর্ণ তো হবে অসমান্তরাল। তারপরও ভেক্টর দ্বয়কে যদি তুমি সমান বলতে চাও তাহলে ওরা অ্যাটলিস্ট অশূন্য না, ওরা হবে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, কারণ শূন্য ভেক্টর হয়ে তাহলে সমান হতে পারবে, যেহেতু দিক এখানে উল্টো মানে সেম আসবে না। তাহলে এখান থেকে আমি তাহলে লিখতে পারি যে এ ভেক্টর এই টাইপের পাশে গেলে লেখা যাবে বি ভেক্টর, এবং কি লেখা যাবে? সি ভেক্টর এই টাইপের পাশে গেলে লেখা যাবে ডি ভেক্টর। ওকে, আর তুমি বলো দুইটা ভেক্টরের যদি দুইটা ভেক্টর রাশি কখন, এই যে এটা আর এটা তো আবার আলাদা ভেক্টর আমি লিখছি, এটা আলাদা ভেক্টর হয়ে লিখছিলাম। এখন দুইটা ভেক্টর সেম, তার মানে ডেফিনেটলি এদের মানও কি হবে? সেম হবে, তাই না? ডেফিনেটলি এদের মানও কি হবে বলতো? সেম হবে। দেখো এটি কিন্তু আমাদের প্রমাণের ইন্টেনশন ছিল, যে প্রমাণ করতে হবে এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা আর সি ভেক্টর আর ডি ভেক্টরের মানটা সেম। তার মানে এই মান আর এই মানটা সেম, তার মানে ওরা সমদ্বিখণ্ডিত, আবার এই মান আর এই মানটা সেম। তারপর তুমি এখানে ফাইনালি লাস্টে লিখে দিবা যে সুতরাং ভেক্টরের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, বারবার সমকোণ চলে আসতেছে মুখে, ভেক্টরের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি যদি হালকা রিভিউ দিই, কিছু না, একটা সামুদ্রিক নেওয়া হচ্ছে, দুইটা কর্ণ নেওয়া আছে, কর্ণ তো অসমান, তো একটা কর্ণ দিয়ে একটা ভেক্টর চিন্তা করবো। তো এখানে যেহেতু প্রশ্ন করছে ওরা ভাগ হয়ে গেছে, তো এইটা একটা ভেক্টর আলাদা, এটা একটা আলাদা ভেক্টর, তো এদিকে ভেক্টর চিন্তা করতাম, বাট যেহেতু ওরা দুই ভাগ হয়েছে, এখন প্রমাণ করতে হবে সমান সমান কিনা। তো এই ভাগকে একটা ভেক্টর দিবা, এটাকে একটা ভেক্টর দিবা, জাস্ট লিখবা। প্রমাণ করতে হবে কি এই ভেক্টরের মান আর এই ভেক্টরের মানটা ইকুয়াল টু আসবে হচ্ছে কি আবার সমান আসবে এই দুইটা, আবার এটার মান আর এটার মান কি আসবে? ইকুয়াল আসবে। এখন প্রমাণ আমরা কিভাবে করবো? যোগবিধিতে আমরা এখানে দেখবো যে এই দুইটা একই ক্রমে আছে, তা একটা বাহু নিব। সামান্তরিকের আমাদের মেন প্রমাণের একটাই কনসেপ্ট যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে। তো তুমি যদি এই বাহুটার দিকে খেয়াল করো, এই বাহুটার ক্ষেত্রে এখানে একটা ত্রিভুজ হচ্ছে, এই দুইটা একই ক্রমের যোগফল কি হবে? এটা ভেক্টর যোগফল, যে একই ক্রমে ভেক্টর যোগফল হবে এটা। আবার এদিকে তাকায় দেখো এই দুটো একই ক্রমে, তো এদের ভেক্টর যোগফল হবে এই বিসি। ভালো কথা, এই যে বিসি হচ্ছে এটা। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, ধারক রেখা বা সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, ধারক রেখা সমান্তরাল আর ডাইরেকশন একই, মানে এই ভেক্টর আর এই ভেক্টরটা সেম। এই ভেক্টরের যা পাইছো আর এই ভেক্টর যা পাইছো বসে দাও। এখন তুমি কর্ণতে তোমার ছিল কি এ আর বি, সি আর ডি, তো এই যে বি কে পাশে নিয়ে আসো, ডি কে পাশে নিয়ে যাও। তো এখন তুমি বলতেছো এটা একটা ইন্ডিভিজুয়ালি ভেক্টর, এটা একটা ইন্ডিভিজুয়ালি ভেক্টর, দুইটা ভেক্টর সমান। বাট আমরা জানি যে দুইটা ভেক্টর সমান হবে অশূন্য হইলে, যখন ধারক রেখা একই আর সমান্তরাল। বাট আমরা চিত্রে স্পষ্ট দেখতে পাচ্ছি এদের, হ্যাঁ, এদের বিয়োগ আর বিয়োগ, এই বিয়োগের ধারক রেখা জীবনও সমান্তরাল আসবে না, এটা আসবে অসমান্তরাল। যেহেতু অসমান্তরাল তাহলে এটা অশূন্য না, এটা ডেফিনেটলি এরা ইন্ডিভিজুয়ালি শূন্য ভেক্টর, এটা শূন্য ভেক্টর, এটা শূন্য ভেক্টর। তাহলে বি এর পাশে গেল, সি এর পাশে গেল, তাহলে এটা প্রমাণ। এখানে তুমি লাস্টে লিখে দিবা যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা উদাহরণ 5টা দেখবো। তোমাদের বইয়ে তো আসতে স্থল, তারপর আমরা নিজেদের মতন করে করার চেষ্টা করবো। হ্যাঁ বইয়ের বাইরে যে আমি করবো না, বইয়ের গুলাই, বাট একদম যে পয়েন্ট সেম টু সেম আসবে, হ্যাঁ, এগুলা এরকমটা হবে না। ওকে, দেখো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো। মাথায় রাখবা তোমাকে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ রেখা একটা সামান্তরিক উৎপন্ন করে। চতুর্ভুজটা কেমন? বর্গ, আয়ত, সমান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, জানি না, তো যে কোনো একটা চতুর্ভুজ নিব। এখন এদের বাহুগুলোর মধ্যবিন্দুকে সংযোগ রেখাকে
একটা সামান্তরিক উৎপন্ন মানে সামান্তরিক উৎপন্ন করবে। আচ্ছা ঠিক আছে, আমি সলিউশন তাহলে শুরু করি। ওকে, তো আমরা কি নিতে পারি, একটা চতুর্ভুজ টাইপের নেই। চতুর্ভুজ বলছে তাহলে নরমাল টাইপের নিলেই হবে। সামান্তরিক টামান্তরিক আঁকতে পারো, কোনো প্যারা নাই। কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ রেখা। আচ্ছা, তো চতুর্ভুজ বলছে তাহলে চতুর্ভুজের নাম দাও। এ বি সি আর ডি নাম দিয়ে দিলা, তাই না? এখন এই চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলো আমরা জানি যে যারা কোণ উৎপন্ন করে ওই দুইটা বাহুকে আমরা সন্নিহিত বাহু বলি। এদের মধ্যবিন্দু, তো সাপোজ এই যে এটা একটা মধ্যবিন্দু আছে একদম মাঝখানে, তাই না? আর জ্যামিতিক ভাবে মধ্যবিন্দু কিভাবে পাওয়া যায়, কম্পাস দিয়ে অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা দাগ, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, দেন এদিকে একটা বৃত্তচাপ, দেন এদিকে একটা বৃত্তচাপ, ঠুস করে মধ্যবিন্দু পাওয়া যায়। তো যাই হোক, আমরা চিত্রে এখানে একটা মোটামুটি এখানে দিলাম মধ্যবিন্দু। ঠিক একইভাবে আমরা এখানেও দিলাম হচ্ছে মধ্যবিন্দু, এখানেও দিলাম মধ্যবিন্দু, এখানেও দিলাম হচ্ছে মধ্যবিন্দু। তুমি চিত্র আঁকবা, তোমার চিত্রে যে সামান্তরিক প্রডিউস করতে হবে এমন কোনো কথা নাই, আমরা ম্যাথমেটিক্যালি সামান্তরিক প্রমাণ করব। এখন এই মধ্যবিন্দু সংযোগ রেখা সমূহ, এখন এদের সংযোগ রেখা তুমি দেখো, এটা দিয়ে এটা কানেক্ট করব। ওকে, এটা দিয়ে এটা কানেক্ট করব। ওকে, এইটা দিয়ে এটা কানেক্ট করলাম, ভেরি ফাইন। এটা দিয়ে এটা কানেক্ট করলাম। এখন এই যে সংযোগ করে রেখা সমূহ একটা সামান্তরিক উৎপন্ন করছে, এটা নাকি একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। এটা তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। বুঝে গেছে? তো চলো প্রমাণ করার ট্রাই করি, প্রমাণ করার ট্রাই করি। এই ক্ষেত্রে আমরা মধ্যবিন্দুগুলোর নাম দিই, যে সাপোজ ধরো এটার নাম দিলাম হচ্ছে পি কিউ আর এস, পি কিউ আর এস। ওকে, আচ্ছা সামান্তরিকের মেইন কনসেপ্টের দিকে একটু খেয়াল রাখো। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান ও সমান্তরাল হয়, তাই না? আচ্ছা, এটা মাথায় রেখো, সামান্তরিকের সংজ্ঞা আর কি মাথায় রেখো। আচ্ছা, এখন তোমাকে এই কনসেপ্ট থেকে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এই তুমি যেটা নাম দিলা পি কিউ আর এস একটা সামান্তরিক, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটা সামান্তরিক। তো ভেক্টরের সাহায্যে তাহলে আমরা কাজ করি, আমরা ভেক্টর নির্দেশ করব। আমরা নির্দেশ করব এ বি একটা ভেক্টর, পুরাটা এ বি। ঠিক আছে, পুরা এ বি বাহুটা যদি এ হয়, মানে আমরা এখানে নির্দেশ করব। দেখো পুরা এ বিটা, এটা পুরাটার দৈর্ঘ্যকে আমরা যদি স্মল এ লিখি, আর এই হচ্ছে ভেক্টর। আবার বিসি, বিসি, এই পুরো বিসিটা এখানে অর্ধেক অর্ধেক ধরে করলে অনেকগুলো ভেক্টর চলে আসবে। এটা একটা ভেক্টর। আমাকে তো আর এটা প্রমাণ করতে হবে না যে এপি আর পিবি সেম, প্রশ্ন তো বলেই দিছে এটা একটা মিডল পয়েন্ট, পি মিডল পয়েন্ট। আগের বার আমাদের প্রমাণ করতে হইতো যে, চিত্র দেখে আগে আমাকে প্রমাণ করতে হবে এইটা এটা অর্ধেক, কারণ আমি এটাকে ইন্ডিভিজুয়ালি একটা ভেক্টর আর এটাকে ইন্ডিভিজুয়ালি একটা ভেক্টর ধরে অঙ্ক করছি। আর এখানে তো তোমার রেগুলার প্রমাণ করতে হবে না এটা, তো আমরা পুরোটাকে একটা ভেক্টর রাশি, বিসি পুরোটাকে একটা ভেক্টর রাশি, সাপোজ ধরো বি, সিডি কে একটা পুরো ভেক্টর রাশি ধরবো, আর ডি এ কে একটা ভেক্টর রাশি ধরবো। ওকে, আচ্ছা এখন ধরলাম, খুব ভালো কথা। তো আমরা কিন্তু এই পুরা এ বি যে ভেক্টর, আমি একটু যদি এভাবে চিন্তা করি, এখন ধরো এইটা এটা এই পুরোটা এ, মনে রেখো পুরোটা এ, তাহলে এপি ভেক্টর কি হবে? এপি কি পুরোটার অর্ধেক না? এপি কি হবে? অর্ধেক। কিন্তু তো আমি লিখছি এবি, এপি পরে লিখবো। তো কখনো যদি আমি এপি ভেক্টর লিখি, এপি এর মান কত? এপি এর মান পুরোটার অর্ধেক, পুরোটা এবি পুরোটাকে লিখছি এ, তাহলে এ বাই 2 হবে, এ বাই 2 এই মান, আর এই হচ্ছে ভেক্টর হবে। কারণ দেখো এটার দিক আর এটার দিক সেম, তাই না? এই দিক আর এই দিক তো সেম, একই দিকে। এভাবে, বাট আমরা এভাবে লিখি না, আমরা একটু সুন্দর করে লিখি। আমরা এভাবে লিখি যে হাফ এ ভেক্টর। এবি যদি এ ভেক্টর হয়, তাহলে এপি এর অর্ধেক, এই যে হাফ এ, আর এখানে হচ্ছে ভেক্টর চিহ্ন, কারণ এপি কে আমি ভেক্টর দিয়ে লিখতে পারবো। ওকে, ওইটা ওই পেজে করব। আচ্ছা, এখন তাহলে এই 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 দিকগুলো তাহলে দিই, পুরোটা লিখছি, বাট আমি ইন্ডিভিজুয়ালি এই পয়েন্টগুলো দিয়ে দিই। তোমার কাছে পুরো ডিএ আছে, তাহলে তুমি ডিএস আর এস এও তুমি বের করতে পারো। ওকে, আচ্ছা এখন দেখো এইগুলা লিখবা যে ধরি এ বি বরাবর এ ভেক্টর, বিসি বরাবর বি ভেক্টর, সিডি বরাবর সি ভেক্টর, ডিএ বরাবর ডি ভেক্টর। এখন প্রমাণ করতে হবে, প্রমাণটা করতে হবে যে প্রমাণ করে দিব আমরা যে এস পি কিউ আর একটি সমান্তরিক।
তো তোমাদেরকে যেটা সাজেস্ট করবো, যেহেতু সামান্তরিক না, বিপরীত বাহু নিয়ে কাজ করবো। সাপোজ ধরো আমি পুরা এই যে সামান্তরিকটা, হ্যাঁ এই যে সামান্তরিকটা, যেটা এখনো সামান্তরিক প্রমাণ হয় নাই, সামান্তরিক এটা তাও বলি, আমি সাপোজ ধরো এই বাহু আর এই বাহুটা নিয়ে একটু কাজ করবো, বিপরীত বাহু। আচ্ছা দেখো, তুমি জানো পুরাটা জানো এবি, পুরা জানো এবি, এবি হচ্ছে এ ভেক্টর। তো তুমি কি পিভি জানো না? পিভি ভেক্টরটা এটা কি হবে? a/2 এর অর্ধেক। তাহলে ভেক্টর চিহ্ন তো দেওয়াই যায়। তাহলে দেখো তুমি কিন্তু পিভি ভেক্টর জানো, তাই না? তুমি কিন্তু ইনডিরেক্টলি পিভি ভেক্টরটা জানো। তো এটা এত লেখার দরকার নাই, এটা লেখার দরকার নাই। দেখো আমি এখন ডাইরেক্ট লিখবো যে পি কিউ ভেক্টর। কেন পি কিউই লিখবো, আমি কিউ পি কেন লিখতেছি না? কারণ এখানে দেখো এইটা আর এটা একই ক্রমে, তাই না? এটা আর এটা যেহেতু ত্রিভুজ হয়, এটা একই ক্রমে, তাহলে আমি কিন্তু এখন জাম্প করতে পারি। পি কিউ ভেক্টর ইকুয়াল টু পি কিউ ভেক্টর, হ্যাঁ এদিকে দিচ্ছি, তো এটা কি হবে? পিবি প্লাস বি কিউ। ওকে, এখন দেখো পিবি তুমি চেনো, পিবি পুরা এ এর অর্ধেক, তাহলে আমি লিখবো হাফ এ ভেক্টর। এটাকে লিখবো আমি হচ্ছে হাফ এ ভেক্টর। আচ্ছা বিকিউ কার অর্ধেক? বিসির। বিসি হচ্ছে যে বি ভেক্টর, তাহলে তার অর্ধেক মানে হাফ বি ভেক্টর। আচ্ছা হাফ কমনে কি লেখা যাবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা আমি পি কিউ নিয়ে তো কাজ করলাম, পি কিউ নিয়ে কাজ করলাম, তো এর সমান্তরাল কোনটা আছে? এটা, তাই না? সমান্তরাল কোনটা আছে? এটা, এই বাহুটা। এখন দেখো এই বাহুটা তোমার এখন মনে হতে পারে ভাই আপনি এখানে পি কিউ দিচ্ছেন, এখনো মনে হয় এটা দিবেন না। এত বোকা আমি না, না আমি অনেক বোকা, আমি অনেক বোকা, এত বোকা এখানে হবো না। কারণ দেখো এখানে এই ত্রিভুজটার দিকে তাকাও, হ্যাঁ এই ত্রিভুজটার দিকে তাকাও, এই বাহু আর এই বাহু কি একই ক্রমে? এটা একই ক্রমে, প্রথমটা এক, দ্বিতীয়টা এক। এই বাহুকে আমি যদি এদিকে দিই, এটা তো একই ক্রম হয়ে যাবে। আমরা তো জানি বিপরীত ক্রম দেবো, আমরা বিপরীত ক্রম দেবো, তাই না? তাহলে এই দুটার ভেক্টর যোগফল পেয়ে যাবো। তাহলে আমি এখন লিখবো আর এস ভেক্টর, আর এস ভেক্টর, হ্যাঁ ও কি হবে? হলো বিপরীত ক্রম, তাহলে একই ক্রম দুইটা যোগফল। তাহলে আমি দেবো আর ডি ডিএস। ওকে, আচ্ছা আর ডি ভেক্টর, আর ডি হচ্ছে সিডি এর অর্ধেক। সিডি কোথায়? এই সিডি হচ্ছে সি ভেক্টর, তাহলে হাফ সি ভেক্টর, হাফ সি ভেক্টর প্লাস ডিএস, ডিএস ডিএস হচ্ছে কার? ডি এর অর্ধেক, ডি হচ্ছে ডি ভেক্টর, তাহলে এটার অর্ধেক, হাফ ডি ভেক্টর, হাফ ডি ভেক্টর। হাফ কমন নাও, হাফ কমন নিলে এটা হবে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন একটু ওয়েট করো, এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটা দিয়ে আমাদের না এখন হয়ে যাবে কিভাবে? আমাদের মেইনলি আমরা তো এখন এতক্ষণ পর্যন্ত এটা নিয়ে একটু পারাপারি করতেছিলাম, তাই না? যে পি কিউ আর আর এস নিয়ে পারাপারি করতেছিলাম, পি কিউ আর আর এস নিয়ে পারাপারি করতেছিলাম। আমাদের মেইনলি যদি এটা সামান্তরিক হয়, যে পি কিউ আর এস যদি সামান্তরিক হয়, তাহলে আমাদের এই বিপরীত বাহুগুলা সমান সমান্তরাল হইতে হবে। তো বিপরীত বাহুগুলা কি হইতে হবে? সমান আর সমান্তরাল হইতে হবে। ওকে, তাহলে আমার যে পি কিউ এর যে মানটা আসবে, আর এস আর বা আর এস যাই লেখো না তুমি, এটা যে মান আসবে এর মান সমান হইতে হবে, আর এদেরকে আবার কি হইতে হবে? সমান্তরাল হইতে হবে, তাই না? এদেরকে আবার কি হইতে হবে? সমান্তরাল হইতে হবে। ওকে ওকে, লিখবো সমান্তরাল লিখবো। কিভাবে লিখবো দেখো, আমার শুরুতে যে চতুর্ভুজটা দেওয়া ছিল এই যে এ বি সি ডি, একটা কানেকশন দিলেই তোমরা দেখবে এখন হয়ে যাবে। কিভাবে দেখো, এ সি, এটা কি কর্ণ না আমার পুরা চতুর্ভুজের? শুরুর যে চতুর্ভুজের এটা একটা কর্ণ। আচ্ছা আমি তোমাকে যদি এখন এসি ডাইরেকশন দিয়ে দিই, এসি লিখলাম, তাহলে তুমি একটু নিচের ত্রিভুজের দিকে তাকাও, এ বি সি। খেয়াল করো পুরা এ বি আর বিসি এই দুটো তো একই ক্রমে, কারণ এ বি এদিকে গেছে, বিসি এদিকে গেছে। দেখো এ বি একদিকে, বিসি এদিকে, বাট এসি কি বিপরীত ক্রম না? কারণ ওইদিকে ও তার এদিকে যায় নাই, এসি তো বিপরীত ক্রম, তাহলে ও একই ক্রমের যোগফল। তার মানে এখন আমি লিখবো এসি ভেক্টর। দেখো যে আবার এসি ভেক্টর এটা কি হবে? এটা হবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। আবার দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এবি ভেক্টরকে আমরা প্রকাশ করছি স্মল এ, বিসি কি স্মল বি। শেষ, একটুকুই রাখো। এখন দেখো আমি একটা পোল্টি খাবো, পোল্টি না সুইচ করবো। তোমাদের এটা আমি এর আগে বলে আসছি, আই হোপ তোমরা এখন বুঝবা। ডাইরেক্ট লিখলে তোমাদের ডাইরেক্ট লেখা একটু ইনাই বিনাই লিখছে,
আই হোপ তোমরা এখন এটা বুঝবা। আমি তো এই যে এই কর্ণ দিয়ে নিচে একটা ত্রিভুজ নিচ্ছি, এখানে কিন্তু উপরেও একটা ত্রিভুজ আছে, তাই না? আমরা জানি সামান্তরিক বা চতুর্ভুজ যাই বলবো, কর্ণ বরাবর গেলে এদিকে একটা ত্রিভুজ হয়, উপরেও একটা ত্রিভুজ হয়। ওকে, তো আমি তো নিচেরটা নিয়ে কাজ করলাম যে এটা কি ক্রম, এটা কি ক্রম, তাহলে এসি কেই আমি ডাক দিছি, এসি লিখছি যে বিপরীত ক্রম। একটু দেখো এই কর্ণের ঠিক এই পাশেও তো একটা ত্রিভুজ আছে সিডিএ বা এসিডি ত্রিভুজ, এখানে দেখো তো এইটা একই ক্রম, এইটা একই ক্রম, বাট এসি তাহলে কি হয়ে গেল, তিনটারই কি একই ক্রম হয়ে গেল না? তুমি যদি এইটা এইটা এটাকে ধরে একটা ত্রিভুজ চিন্তা করো, এটা সেই দিকে, এটা সেই দিকে, ওইটা গেছে এই দিকে, তিনটাই কি হয়ে যায় একই ক্রম, তিনটাই কি হয়ে যায় একই ক্রম। তোমাদের এমনিতে মনে পড়ে কিনা তিনটা ভেক্টর একই দিকে যদি অ্যারাইজ করে তাহলে তাদের ভেক্টর যোগফল শূন্য হয়, তাই না? তাহলে তাদের ভেক্টর যোগফল কি হবে, তাহলে এটার যোগফল এটা এটা প্লাস এটা ইকুয়াল টু 0 এভাবে লেখা যায়। অথবা সুইচ করেছি, তুমি এসি না লিখে তুমি এখন এটাকে যদি এদিকে চিন্তা করো যে সিএ ভেক্টর কি হবে, এই দুটো ভেক্টরের যোগফল, পরে সিএ কে মাইনাস এসি লেখা যায়। এগুলো দিয়ে পেঁচাবো না, জাস্ট এটা মনে পড়ে কিনা যে তিনটা ভেক্টর একই ক্রমে থাকলে তাদের ভেক্টর যোগফল কি হয়, শূন্য হয়। তাহলে এখন আমরা এটা লিখবো যে, আবার কি লিখবো দেখো তো, সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু ডেফিনেটলি শূন্য ভেক্টর। কেন লিখবা, যে তিনটা ভেক্টর একই ক্রমে থাকলে কোন ত্রিভুজে তিনটি ভেক্টর একই ক্রমে থাকলে লব্ধি শূন্য, মানে আমরা শূন্য ভেক্টর পাবো। ঠিক আছে না? ওকে, আচ্ছা সিডি ভেক্টরের চেহারাটা কি? সিডি তুমি ধরে রাখছো এটা হচ্ছে স্মল সি, আর ডি এ ভেক্টর কে তুমি লিখছো ডি ভেক্টর, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, আর এসি কে এই পাশে নিয়ে যাই, যেটাকে আমরা লিখতে পারি মাইনাস এসি ভেক্টর। ঠিক আছে, এখন দেখো এসি মানে কিন্তু যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওইটাও বসাই দেওয়া যাবে। এসি পুরোটা হ্যাঁ মাইনাস দিয়ে লিখে দিলাম, বুঝছো? এটা কিন্তু এভাবে ঘোরাও লেখা যায়, বইয়ে তোমাদের ঘোরায় লিখছে, তোমাদের বই এভাবে আসছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। দেখো মাইনাস কি এই পাশে আসে যায় না, পুরোটা ব্র্যাকেট দিলে, হ্যাঁ পুরোটা ব্র্যাকেট দিলে একই কথা, পুরোটা ব্র্যাকেট দিলে একই কথা। ওকে, আচ্ছা তোমাদের বইয়ের মতন আমি মিলাই লিখে যাও, এটাকে তো এভাবে লেখা যাবে, না লিখলেও হইতো, হ্যাঁ এই যে এই লাইনটা আননেসেসারি, না লিখলেও হইতো, বইয়ের মতন হইতে হবে কোনো কথা নেই। আচ্ছা এখন একটু কষ্ট করে আমি তাহলে একটু যদি হাফ নিয়ে আসি, হাফ কথা হচ্ছে ভাই আপনি হাফ কেন আনবেন, হাফ কেন আনবো না, আমি হাফ রেডি করে রাখছি আর আমি হাফ আনবো না, এটা হইতে পারে? এই যে দেখো আমি কেন হাফ আনলাম, এ পাশে হাফ আনলাম, কারণ আমার কাছে এই যে হাফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে পি কিউ ভেক্টর, তার মানে আমি এটা লিখবো হচ্ছে এটা পি কিউ ভেক্টর, আর মাইনাস দিবা আর হাফ সি ভেক্টর আর ডি ভেক্টর, সি ভেক্টর ডি ভেক্টর আর হাফ মানে হচ্ছে আর এস ভেক্টর। এটা মাইনাস আর এস আসছে, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এটা কিন্তু চাইলে পরের লাইনে এটা লেখা যায়, এটা এস আর ভেক্টর। শিখেছিল না যে এই বি ভেক্টরকে আমরা মাইনাস দিয়ে লিখতে পারি, এটা এদিকে গেছে তো আমরা মাইনাসটা মানে এদিকে আসছে। তো দেখো আমাদের হিসাবে আসছে এস আর ভেক্টর, দেখো আমাদের পি কিউ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান আসতেছে, তুমি বলো দুইটা ভেক্টর, হ্যাঁ যদি আমরা এই আর এস দিছিলাম বাট দেখো হিসাবে আসছে যে না এস আর, মানে আমরা যে ডাইরেকশনটা দিছি এটা উল্টা ডাইরেকশন হবে। ওকে, ওইটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কিছু নাই, কারণ আমরা দেখছি দুইটা ভেক্টর সমান অথবা দুইটা ভেক্টর বিপরীত, যাই হোক। দেখো তুমি যদি এটা বলো, তুমি যদি উপরেরটা বলো তুমি বলতেছো এই দুইটা ভেক্টর বিপরীত, আর নিচেরটা যদি লেখো তুমি বলতেছো এই দুইটা ভেক্টর সমান। দুইটা ভেক্টর বা সমান আর বিপরীত হওয়ার প্রধান শর্ত কি, তাদের মান সমান হতে হবে, তাই না? তাদের মান কি হতে হবে, সমান হতে হবে, ধারক রেখা একই বা সমান্তরাল হবে, সমান ভেক্টর হলে দিক একই, বিপরীত ভেক্টর হলে দিকটা খালি বিপরীত। তো যেটাই বলো না কেন তাহলে আমরা এখান থেকে কনফিডেন্টলি লিখতে পারি কি, আমরা কনফিডেন্টলি লিখতে পারি যে সুতরাং পি কিউ এর যে মানটা আর এস এর মানটা একই এবং মান একই, এবং ডেফিনেটলি এরা কি হবে বলতো, পি কিউ আর আর এস সমান্তরাল। আমরা তো এখন এই দুইটা নিয়ে গুতাগুতি করলাম, তুমি চাইলে এখন এই যে এইটা মানে কি লিখতে পারো, এটা একই ক্রমে, তাহলে এই যে আর কিউ আর এস আর নিয়েও কাজ করতে পারো, মানে এই ত্রিভুজ সেম ভাবে
সেম ভাবে যেভাবে প্রমাণ করলাম না, সেম ভাবে দেখা যাবে কি জানো, অনুরূপ ভাবে দেখা যাবে কি আর কিউ আর এসপি বা কিউ আর বা পিএস যাই বলো, কিউ আর বা পিএস কি আসবে বলো তো? এখানে আমরা এখন লিখবো অনুরূপ ভাবে কিউ আর আর পিএস এদের যে মান সমান আসবে এবং এরা কি হবে বলতো, সমান্তরাল হবে। তাহলে এই যে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল না, তাহলে তুমি এখন কমপ্লিট শিওর লিখতে পারো যে সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক। একটা কি বলতো, সামান্তরিক। এই হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ। দেখো এখন হচ্ছে আমরা তোমাদের অনুশীলনের দিকে চলে আসছি। শুরুর দিকে যে এমসিকিউ বা ছোটখাটো কিছু প্রবলেম আছে এগুলো তোমরা এমনি দেখলেই পারবা, তারপর আমি এগুলার সলিউশনের পিডিএফ লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখো 10 খুবই সিম্পল। আর মাত্র আমি যেটা করলাম উদাহরণ, তোমাদের যে 12 নম্বর অঙ্ক যেটা দেখো, 12 নম্বর অঙ্ক এটা দেখো একই, যে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা সামান্তরিক হয়। এটা কিন্তু মানে রিভার্স। আমরা কি করছি, যে আমরা এখানে করতেছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হয়, এটা প্রমাণ করতে হবে। আর এখানে উল্টাটা, চতুর্ভুজের কর্ণদ্বয় তারা সমদ্বিখণ্ডিত হবে। যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে ওই চতুর্ভুজটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। জাস্ট এরকম উল্টা রিভার্স কিছু ম্যাথ থাকেই। আর সমস্যা নেই, আমরা দেখো 10 থেকে স্টার্ট করি। কোথায় জানি গেল 10 থেকে, এটা দেখো এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। অবস্থান ভেক্টর তো আমরা জানি যে আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে, সাপোজ এটা যদি আমাদের মূল বিন্দু হয়, হ্যাঁ, এখান থেকে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর, ধরো এখানে এ নামে একটা বিন্দু আছে, এখন এ বিন্দু মূল বিন্দু থেকে কোন দিকে, এই যে এই দিকে এতটুকু যাইতে হবে। তো এই যে ও এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা আসলে এ কে নির্দেশ করতেছে, তাই না? তো এই ভেক্টরটাকে এই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। তো আমরা যদি চিন্তা করি এর লেন্থ হচ্ছে এ, আর এই ভেক্টরটা আমরা এ ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এরকম ভাবে এ বিন্দুর একটা অবস্থান ভেক্টর দেওয়া এ, কোথাও না কোথাও বি নামে একটা বিন্দু আছে, কোথাও না কোথাও বি নামে একটা বিন্দু আছে, সাপোজ এখানে এর অবস্থান ভেক্টর, তার মানে যে বি ভেক্টরটা দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের এটা একটু দেখাই বলি, যে সাপোজ তোমার কাছে আমি যদি এখন এ বি ভেক্টর জানতে চাই, তাহলে মনে আছে এটা শিখেছিলাম কিন্তু। তোমার কাছে এখন যদি আমি কোশ্চেন করি যে হোয়াট ইজ এ বি ভেক্টর, অথবা যদি জিজ্ঞেস করতো যে না বি এ ভেক্টর মানে আমি তোমার কাছে এটা জানতে চাচ্ছি, এটা কিন্তু লেখা যাবে। কারণ দেখো এই একই পয়েন্ট, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে অলরেডি, একই পয়েন্ট থেকে দুটো ভেক্টর গেছে, তাই না? একই পয়েন্ট থেকে দুটো ভেক্টর গেছে। তো বিয়োগ বিধিতে নিয়ম হচ্ছে কি, ধর আমি এ বি বলছি, এটা শেষ ভেক্টর কোনটা, যে বি ভেক্টর, তাই বি ভেক্টর বিয়োগ বিধি মানে বিয়োগ হবে, এরপর আরেকটা ভেক্টর যেটা ছিল সেটা। আচ্ছা, এখন বি এ ভেক্টরটা কি হবে? বি এ ভেক্টরটা দেখো, বি এ ভেক্টর শেষ ভেক্টরটা এখানে হচ্ছে এ ভেক্টর, বিয়োগ বিধি থেকে মাইনাস, আর আরেকটা যেটা থাকবে সেটা। তার মানে এভাবে এ বি, হ্যাঁ, তোমার কাছে এখন যদি প্রশ্ন জিজ্ঞাসা করে এ বি ভেক্টর, হুট করে জিজ্ঞাসা করে যদি বিসি ভেক্টর অথবা সিডি ভেক্টর, হ্যাঁ, অথবা এডি ভেক্টর, তাহলে আমরা কি করব? যদি তোমার কাছে সাপোজ জিজ্ঞাসা করা হয় সিডি ভেক্টর, কারণ দেখো এদের অবস্থান ভেক্টর না, অবস্থান ভেক্টর আসলেই দেখবা যে কোন বিন্দুটা পড়ে। যেমন সিডি ভেক্টর মানে কি জানো, সিডি এর যে ডি এর যে অবস্থান ভেক্টরটা মানে স্মল ডি ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর যেটা এইভাবে হবে। বুঝতে পারছো? তোমার যদি ডাউট হয় তুমি একটু চিত্র আঁকবা, যে আচ্ছা ভাইয়া আমি দেখি যে সি এর অবস্থান ভেক্টর স্মল সি, তো ধরলাম এটা ভাইয়া সি পয়েন্ট, হ্যাঁ, এই হচ্ছে এর অবস্থান ভেক্টরটা হচ্ছে এই যে সি ভেক্টর। দেন চিন্তা করতে পারো, আচ্ছা ভাইয়া যে ডি এর যে অবস্থান ভেক্টরটা স্মল ডি, এই যে ডি পয়েন্ট অবস্থান ভেক্টরটা হচ্ছে এই যে এইটা, তাই না? এই যে স্মল ডি। এখন আমি তোমার কাছে জানতেছি সিডি, তা দেখো এটা দেখো ভেক্টরের বিয়োগ বিধি অ্যাপ্লাই হবে, যে যেটা লাস্টে পড়বে সেটা মাইনাস আগেরটা। বুঝছো? এই কারণে এখান থেকে মনে রাখতে হবে যে যেই পয়েন্টটা থাকবে সেখান থেকে বিয়োগ হয়, ঠিক আছে? যে পয়েন্টটা লাস্টে থাকবে সেখান থেকে বিয়োগ হয়, মিলে এটা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি থেকে আমরা এগুলা লিখে থাকি। ওকে, এটা হলেই তোমরা পারবা এই অঙ্ক। শেষ, ছোট একটা অঙ্ক। কিরকম ছোট দেখো, এখানে লিখবা সলিউশনে যে এ এর অবস্থান ভেক্টর, হ্যাঁ, যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, ঠিক একইভাবে বি বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে এটা,
সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে গিয়ে এইটা। ওকে, কোনো সমস্যা নেই। এখন আমাকে বলতেছে দেখো যে এবিসিডি একটা সামান্তরিক হবে যদিও কেবল যদি, এই কথাগুলো যদি থাকে যদিও কেবল যদি, মানে এটা হচ্ছে শর্ত, একমাত্র শর্ত, হ্যাঁ এই একমাত্র এই শর্তের জন্যই ওই ঘটনাটা ঘটবে। তো এখানে বলতেছে এবিসিডি সামান্তরিক হবে যদিও কেবল যদি এইটা হয়। আচ্ছা, তাহলে সামান্তরিক প্রমাণ করতে হবে এই শর্তের জন্য। তো তুমি সামান্তরিক কে দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। চতুর্ভুজ আঁকবা, নরমালি চতুর্ভুজ আঁকবা, ভেক্টরের ক্ষেত্রে ওইটাই যে আঁকতে হবে এমন কোনো কথা নাই। যেমন এই যে এই প্রমাণে আমরা যে কি প্রমাণ করছি বলতো, আমরা প্রমাণ করে দিচ্ছি যে এটা একটা সামান্তরিক। আমার তো সামান্তরিক তেমন একটা ভালো লাগতেছে না, হ্যাঁ সামান্তরিক হয়েছে যেহেতু বাঁকাই গেছে, বাট আমার কিন্তু অত মন মতন চিত্র হয় নাই, কারণ প্রশ্ন ছিল, প্রশ্নকে স্যাটিসফাই করতে যে চিত্র আঁকছি, বাট প্রমাণে সামান্তরিক আছে দেখে সামান্তরিক একই প্রমাণ করছে এরকমটা করি নাই। এখানে তুমি সামান্তরিক একেও দেখাতে পারো, নরমালি তুমি চাইলে নরমাল পয়েন্ট দেখাতে পারো যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, বা এ বি সি ডি এভাবে, হ্যাঁ এ বি সি ডি নরমালি একটা প্যাটার্ন ফলো করবা, হ্যাঁ এ বি সি ডি, যে এ বি হুট করে এটা সি দিলে সমস্যা হয়, এ বি সি ডি এভাবে যাবা, মানে ঘড়ি কাটার বিপরীতে অথবা ঘড়ি কাটার দিকে। আচ্ছা, সামান্তরিক হবে যদিও কেবল যদি এটা হয়। আচ্ছা, আমরা এটা চতুর্ভুজ বানাই আগে। আচ্ছা, সামান্তরিকের জন্য মেন কনসেপ্টটা কি, যে কোনো দুইটা বাহু বিপরীত বাহুকে সেম হইতে হবে, সমান্তরাল হইতে হবে, সেম আর সমান্তরাল হইতে হবে। আচ্ছা, এটা যদি সামান্তরিক হয় তাহলে এই যে এই বাহু আর এই বাহুর কি হবে, সমান হবে, সমান্তরাল হবে। এই বাহুটা সমান, এই বাহুটা সমান হবে, সমান্তরাল হবে। তা আমি যদি এইদিকে ডাইরেকশন দিয়ে দিই, তাহলে যেহেতু সমান্তরাল সমান্তরাল দিয়ে একই, তার মানে ডেফিনেটলি এবি ভেক্টর আর ডিসি ভেক্টর সেম আসতে হবে। তাহলে ডেফিনেটলি এবি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর হইতে হবে। লিখবা যে সামান্তরিকের জন্য আমাদের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয়, যেহেতু এই মান আর এই মানটা সমান হইতে হবে। সমান্তরাল মানে কি, ধারক রেখা সমান্তরাল আর ডাইরেকশন একই, তার মানে ডেফিনেটলি এবি যে ভেক্টর নির্দেশ করে আর ডিসি যে ভেক্টর নির্দেশ করে ইকুয়াল আসবে। ঠিক আছে, এখানে আমি আর বিস্তারিত লিখলাম না। লিখবা কি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, আর দুইটা ভেক্টরের মান সমান, আর ধারক রেখা যদি সমান্তরাল আর প্লাস একই দিক নির্দেশ করে, আমরা তো একই দিক দিছি, তাহলে দুইটা ভেক্টর কি হবে, সমান হবে। এখন তুমি আমাকে বলো এবি ভেক্টর মানে কি, এই যে এবি ভেক্টর অবস্থান ভেক্টর জানো না, এ আর বি লাস্ট আছে বি, তাহলে বি এর অবস্থান ভেক্টর মানে কি, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, আবার ডিসি ভেক্টর মানে কি, ডিসি লাস্টে কি সি, সি এরটা হচ্ছে সি ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাই দেখো এই শর্ত সাপেক্ষে সামান্তরিক, এই শর্ত থেকে দেখো আমরা বইয়ের শর্ত লিখে বসছি, মানে বিয়ে এটা, তাহলে এটাই লেখা প্রমাণিত, মানে যদিও কেবল যদি এইটাই হয় তাহলে এটা একটা সামান্তরিক। বুঝতে পারছো? আচ্ছা দেখো 11 নম্বরটা, 11 নম্বরে বলা হচ্ছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যায় ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহু সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। এটাও তোমার উদাহরণে পড়ছো, উদাহরণে এরকম ছিল যে তোমাদের কাছে একটা ত্রিভুজ দেওয়া ছিল, ত্রিভুজ দেওয়া ছিল, তারপরে হচ্ছে বলা হচ্ছিল যে কোনো দুইটার মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে, এটা প্রমাণ করা লাগছিল। আর এবার তোমাকে প্রমাণ কি করতে হবে, ত্রিভুজটা একটু বড় নেই, এবার ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু, তো যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু পয়েন্ট ধরো এটা নিলাম, এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা। এই কথাটা কি বলছে, এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা। এখন তুমি চিন্তা করো, এখানে এক বাহু নিচ্ছে, এখন তুমি এই বাহু সিলেক্ট করবা না এই বাহু সিলেক্ট করবা? তুমি যদি বলো ভাই আমি এই বাহুকে সিলেক্ট করি, ঠিক আছে, এই বাহুর সমান্তরাল রেখা, এই বাহুর সমান্তরাল রেখা আঁকো। এখন সমান্তরাল রেখা কি, এটা হইলো সমান্তরাল, এটা হইলো সমান্তরাল না, এটা সমান্তরাল মেইনটেইন করতে যে এরকম হইতে হবে। এই সমান্তরাল রেখা বলছে তৃতীয় বাহু, দেখো এটা এক বাহু, এটা অপর বাহু, এইটা তৃতীয় বাহু, বলছে তৃতীয় বাহুর নাকি মধ্যবিন্দু দিয়ে যাবে, তৃতীয় বাহুর মধ্যবিন্দু দিয়ে যাবে। তো এরকম বাঁকায় আমরা অঙ্ক করতে আনকমফোর্টেবল, আমি আনকমফোর্টেবল হয়ে যাই। তো যদি আনকমফোর্টেবল হওয়া উচিত না, লজিক্যালি চিন্তা করলে চিত্র যেমনি থাকবে অমনি তোমাকে সলভ করতে হবে। তা আমরা আমাদের সুবিধা মতন চিন্তা করি, এটা এক বাহু, এই অপর বাহু, এই অপর বাহু, সরি এই এক বাহু, এই অপর বাহু, এটা সমান্তরাল রেখা আমি এখানে আঁকতে যাব। আঁকতে যে আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে এটা নাকি এই বাহুর মধ্যবিন্দু দিয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কিভাবে প্রমাণ করবো, তাহলে আমরা বলি যে এ বি সি এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু চিন্তা করলাম ডি,
প্রমাণের টাইমে আমরা যখন ওইটা প্রমাণ করছিলাম তখন আমরা এটারও মধ্যবিন্দু ধরছিলাম, বাট এখন আমরা এটা মধ্যবিন্দু বলবো না, ধরবো না, ঠিক আছে? মানে আমরা বলবো যে আচ্ছা বিসি এর সমান্তরাল রেখা একটা, বিসি এর একটা সমান্তরাল রেখা আঁকি ডি বিন্দু দিয়ে বিসি সমান্তরাল একটা রেখা আঁকি যেটা এসি কে সাপোজ এ বিন্দুতে ছেদ করছে, সাপোজ এসি কে ই বিন্দুতে কি করছে, ছেদ করছে। ওকে, আচ্ছা এখন প্রমাণ করতে হবে যে এই যে এই রেখাটা নাকি তৃতীয় বাহুর মধ্যবিন্দু দিয়ে যায়, তাহলে মধ্যবিন্দু দিয়ে যায়, তার মানে আমি যদি এটা প্রমাণ করে দিই, দেখো তো এই যে কোন দিক দিয়ে গেছে, আমি বলতেছি আমার এই যে এটা সমান্তরাল রেখাটা এই এসি বাহুর ই বিন্দু দিয়ে গেছে, ই বিন্দুগামী, প্রমাণ করতে হবে যে মধ্যবিন্দু দিয়ে যায়, তার মানে আলটিমেটলি ই হচ্ছে আমাদের মধ্যবিন্দু, তার মানে আমাদের প্রমাণ করতে হবে এটা। তাই না? হাতের লেখা ইগনোর করো, প্রমাণ করতে হবে যে ই এসি এর মধ্যবিন্দু, বুঝা গেছে? ই এসি এর মধ্যবিন্দু। এখন আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি? আচ্ছা, তো আমরা এইটা নিয়ে আলোচনা করব যে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, বাট আমরা একটু আপাতত প্রমাণের সুবিধার্থে আমরা চিন্তা করি যে না, এফ নামে একটা বিন্দু আছে, হ্যাঁ ধরি এফ, এটা তো আমাকে প্রমাণ করতে হবে ই এসি এর মধ্যবিন্দু, ই নামে যে পয়েন্টটা সেটা নাকি এসি এর মধ্যবিন্দু, এটা আমাকে প্রমাণ করতে হবে। বাট আমি নিজের থেকে ধরেছি যে আচ্ছা এফ এসি এর মধ্যবিন্দু, আমরা নিজে থেকে এটা লিখলাম যে না, বললাম যে এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা আমরা নিজেরা বললাম, বুঝে গেছে? ওকে, যদি এফ এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এখন আমরা ওই যে উদাহরণে যেটা শিখছি উদাহরণ 3 যে এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু এফ, তাহলে আমরা এদিকে ভেক্টর প্রকাশ করি, ঠিক আছে? এই যে এবি ভেক্টর এসি ভেক্টর, ঠিক আছে? আর মধ্যবিন্দুর যে আমরা জানি দুই বিন্দুর মধ্যবিন্দু যে সংযোগ রেখাটা এই ডি এফ। ওকে, এটা একটু লিখে এখন আমরা অঙ্ক করি, এই অঙ্ক উদাহরণের মতনই এখন আমরা শুরু করব। আমরা বললাম না যে এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আচ্ছা, তো হচ্ছে আমরা কি করতে পারি যে সাপোজ এই দেখো, যেহেতু এটাকে মধ্যবিন্দু ধরছি তাহলে এখানে দেখো এটা এখানে কি আসছে বলতো, ভেক্টরের বিয়োগ বিধিটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে কি লিখতে পারি বলতো, ডিএফ ভেক্টরটা কি হবে, এএফ ভেক্টর মাইনাস এডি ভেক্টর। ওকে, কোনো সমস্যা নাই। ডিএফ ভেক্টরটা হচ্ছে কি এএফ ভেক্টর মাইনাস এডি ভেক্টর, এটা কি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি থেকে আমি লিখছি, এটাকে এখানে একটু রাখো, কোনো সমস্যা নাই। আবার একটু ওয়েট করো, তুমি কিন্তু আবার বিসি ভেক্টরও লিখতে পারো, দেখো যে বিসি, কারণ দেখো এইদিকে একটা ভেক্টর কিন্তু নির্দেশ করে ফেলছো, হ্যাঁ এডি লিখছি বাট এটা এবিও তো লেখা যাবে, এদিকে নির্দেশ করছে এটা এবিও লেখা যাবে, একই দিকে জাস্ট এটার মান না, মান হবে এতটুকু। আর এইদিকেও পুরো একটা ভেক্টর আমি এসি লিখতে পারি, তাহলে এদিকে আছে এবি এদিকে আছে এসি, তাহলে আমি লিখতে পারি বিসি ভেক্টর। কি হবে, বিয়োগ বিধি, তাই না? তাহলে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এখন এগুলো অর্ধেক করার ট্রাই করব আমরা। অর্ধেক কিভাবে করার ট্রাই করব, অর্ধেক আমরা হচ্ছে এই জায়গাটাতে লিখি, অর্ধেক 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 জিনিসটা আচ্ছা এই জায়গাটাতে যেখানে আমরা এই যে 1 নাম্বার দিছিলাম এখানে 1 নাম্বারটা না দিয়ে এখানে দিই। কিভাবে দেব, এই দেখো এএফ, আমরা তো বলছি এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এএফ কে কি লেখা যায় দেখো তো, হাফ এফ কে কি লেখা যায়, এএফ কে লেখা যাবে হাফ এসি ভেক্টর, কারণ কি এফ এফ যেটা এটা এসি এর অর্ধেক আমরা বলছি, মাইনাস এডি, এডি কি এবি এর অর্ধেক, তাহলে হাফ এবি ভেক্টর। তো আমরা এই যে হাফ কমন নিয়ে লিখবো, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এটাকে এক দিলাম, ঠিক আছে? ডিএফ হচ্ছে হাফ এসি মাইনাস এবি ভেক্টর, কমন নিয়ে লিখলাম। তো এখানে আমরা কি করবো বলতো, হাফ আনবো, হাফ বিসি ভেক্টর, এই পাশে হাফ আনলে আমাকে এই পাশেও হাফ আনতে হবে। আর এই দেখো এটা কিন্তু রেডি, হাফ এসি মাইনাস এবি ভেক্টর কিন্তু তোমার কাছে রেডি, হাফ এসি মাইনাস এবি ভেক্টর রেডি, মানে কি ডিএফ ভেক্টর, তাই না? এটা কি লেখা যাবে, এই পুরাটা, এই হাফ পুরাটা সহ এটা লেখা যাবে ডিএফ ভেক্টর। বুঝে গেছে?
তার মানে আমরা বলতে চাচ্ছি যে ডিএফ ভেক্টর যেটা সেটা হচ্ছে গিয়ে ডিএফ ভেক্টর যেটা সেটা হচ্ছে গিয়ে এই বিসি ভেক্টরের অর্ধেক, তাই না? ডিএফ ভেক্টর যেটা সেটা হচ্ছে কি এসি ভেক্টরের অর্ধেক। এখন তার মানে এই দুইটা ভেক্টর আমরা জানি কি সমান হয় কখন, দুইটা ভেক্টর সমান হয় যখন এদের মান মানে ডিএফ ইকুয়াল টু কি বিসি এর অর্ধেক। এই যে ডিএফটা কি হবে বিসি এর অর্ধেক। এটা কিন্তু আমরা উদাহরণ 3 এটি প্রমাণ করতাম যে হ্যাঁ এই যে এটা মধ্য দিয়ে যায় সেটা অর্ধেক হয় আর সমান্তরাল হয়। তো এখানে অর্ধেকে আমরা যাব না, আমরা এখান থেকে লিখতে পারি যে অর্থাৎ 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 ডিএফ ভেক্টর না, ডিএফ সমান্তরাল হবে কি বলতো বিসি এর সমান্তরাল হবে। দুইটা ভেক্টর হাফ বিসি বা বিসি, দেখো বিসির অর্ধেকেরও তুমি যদি বলো যে না এটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল তাও তো চলবে। বিসির আর পুরা বিসির অর্ধেক মানে পুরা বিসি আর বিসির অর্ধেকের সমান্তরাল হতো একই কথা, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি যে বিসি এর সমান্তরাল। এ দেখো আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি একটা কথা। আমাদের প্রমাণ করতে হইতো যে এর সমান্তরাল রেখা, এই যে এর সমান্তরাল রেখা মধ্যবিন্দুগামী, এটা প্রমাণ করতে হইতো। তা আমরা বলছি যে না মধ্যবিন্দু হচ্ছে এফ। আমরা কি বলছি মধ্যবিন্দু হচ্ছে কি এফ। তার মানে হচ্ছে এ সমান্তরাল রেখা ডিএফ মানে এফ হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু। আর চিত্রে আমি দেখেছি যে হ্যাঁ আসলে এই যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। চিত্রে আমি বলছি ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, বাট অঙ্কটা আমি বলছি যে না এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ইভেন আমি দেখছি হ্যাঁ এটা সমান্তরাল রেখা, দেখো কি হয় বলতো মানে কি হয় মানে এফ যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে ডিএফ হয় মানে এফ বিন্দুগামী, আর এফ হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু। আর এসি এর মধ্যবিন্দু আমরা চিত্রে দেখেছি ই। তাহলে আমরা এখন এই কথাটা লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ এফ ও ই প্রকৃতপক্ষে একই বিন্দু, দুইটা আলাদা বিন্দু না। দেখো চিত্রে দেখো এফ যদি আমি অন্য কোন ই ব্যতীত অন্য কোনো পয়েন্ট দেখাই কোনোভাবে সমান্তরাল লাগে, এটা এরকম আরেকটা ওইদিকে। আমি এফ কে মধ্যবিন্দু ধরেই আমি কি করছি বলতো হিসাব করলাম, হিসাব করে দেখলাম যে হ্যাঁ এটা সমান্তরাল রেখা এফ মধ্যবিন্দুগামী। আর আমি কিন্তু শুরুতে বলছি যে ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, ই এসি এর মধ্যবিন্দু ধরে চিত্র আঁকছি আর অঙ্ক করছি এফ এসি এর মধ্যবিন্দু ধরে। পরে দেখলাম যে হ্যাঁ আসলে ডিএফ আর এটা সমান্তরাল, এটা সমান্তরাল। তাহলে এটা সমান্তরাল রেখা সবসময় এসি এর মধ্যবিন্দুগামী যাবে অর্থাৎ ই। তো আসলে এফ ও ই আর এফ আসলে প্রকৃতপক্ষে একই বিন্দু। এবং কি হবে বলতো এই বিসি এর সমান্তরাল রেখা যেটা আর কি যেটা ডিই বা ডিএফ যেটা বলি না কেন, কারণ এফ আর ই তে একই বিন্দু, ওইটা অন্য আরেকটা বাহুর ঠিক মধ্যবিন্দুগামী। তার মানে এখন এই কথাটা লিখে দিবা যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর কি হবে বলতো মধ্যবিন্দুগামী। এখানে বাংলা কথাটা এখন লিখে দিতে হবে, আমি আর লিখলাম না। বুঝছো কিনা? ওই উদাহরণের অঙ্কটা কি ঘুরে ফিরে করা হয়েছে কিন্তু এখানে ইনডাইরেক্টলি। হ্যাঁ এখানে উদাহরণ অঙ্কটা কিন্তু ইনডাইরেক্টলি করা হয়েছে।